স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জাহিদ হোসেন। জানাবো সর্বশেষ। এবার প্রকাশ্য অনুষ্ঠানে সিইসি নুরুল হুদা ও ইসি মাহবুব তালুকদারের পাল্টাপাল্টি বক্তব্য, বাদ গেল না সমালোচনা, ক্ষোভ। রাজশাহীতে শেষ হলো বিএনপির বিভাগীয় সমাবেশ, অঘোষিত ধর্মঘট প্রত্যাহার, দুদিন পর বাস চলাচল শুরু। করোনায় আরও 7 জনের মৃত্যুতে দেশে মোট 8,423 জনের প্রাণহানি, সারা বিশ্বে একদিনে 6,600 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনিয়মের মডেল হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এমন হলে ভবিষ্যতে নির্বাচন কমিশনের দরকার হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তার বক্তব্যের প্রতিবাদ জানান। মাহবুব তালুকদার কমিশনকে হেয় ও অপদস্থ করার জন্য যা কিছু করার দরকার সবই করছেন বলে মন্তব্য করেন সিইসি। রাজধানীর নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে তর্কে জড়ান দুইজন। তৃতীয়বারের মতো মঙ্গলবার জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশনের সামনে চত্বর থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সাথে ছিলেন অন্য নির্বাচন কমিশনাররাও। ভোটার দিবসের আলোচনা সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে সমালোচনা করেন। সিইসির বক্তব্যের ঠিক আগেই নিজে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। তবে সবসময় আলোচনায় থাকা ইসি মাহবুব তালুকদারকে নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেন সিইসি, যা আগে কখনো দেখা যায়নি। সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদার সহ 4 নির্বাচন কমিশনার তখন মঞ্চে বসা ছিলেন। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব, তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন, সেগুলো করেন কিনা। তা না করে এটা করা যায়নি, এটা করলে ভালো হতো সেটা করেন না কেন? নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী, ভোট প্রক্রিয়া, ইভিএম নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্যে ক্ষোভ ঝাড়েন সিইসি। বাংলাদেশের সবচেয়ে চমক সৃষ্টিকারী পৌরসভা নির্বাচন হয়েছে চট্টগ্রামের রাউজানে। সারা দেশে যদি এই মডেলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হতে পারেন, তাহলে নির্বাচনে অনেক আর্থিক সাশ্রয় হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনের আর প্রয়োজন হবে কিনা সেটা এক বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তির স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু ততটুকু করেছেন। আজকে ভেবেছিলাম এটা ভোটার তালিকা হবে, ভোটার তালিকার মধ্যে থাকবেন, কিন্তু তিনি এখানে পরিপূর্ণভাবে রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, কতখানি অপদস্থ করা যায়, এটা তিনি করে ছেড়েছেন। একজন নির্বাচন কমিশনার হিসেবে স্বাধীনভাবে মাহবুব তালুকদার কাজ করতে পারেন বলেও মন্তব্য করেন সিইসি। রাষ্ট্র পরিচালনার জন্য মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। নাজমুল হাসান, আমরা দেখেছি যে বিভিন্ন সময় মাহবুব তালুকদার নির্বাচন প্রক্রিয়া নিয়ে তার নিজস্ব মতামত জানিয়েছেন, কিন্তু এরকম প্রকাশ্যে একজন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের তর্কে জড়িয়ে যাওয়া এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে মাহবুব তালুকদার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলি অনিয়মের মডেল হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে তার বক্তব্য বেশিরভাগ সময়ই থাকে ব্যক্তিগত স্বার্থে অথবা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে। এই পরিস্থিতিতে আসলে কমিশন মানুষের সামনে কিভাবে, কমিশনের পরিস্থিতিটা মানুষের সামনে কি হচ্ছে এবং সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন? দেখুন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা গোড়া থেকেই এই রকমের একটা কেমিস্ট্রি লক্ষ্য করছি। আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সঙ্গে রেস্ট অফ দ্য কমিশন মেম্বার্স যারা, ইনক্লুডিং চিফ ইলেকশন কমিশনার, সবসময় মতের ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এবং এটা একদিক থেকে
যেমন নেতিবাচক একটা বিষয়, আবার উল্টোভাবে দেখলে এটা ইতিবাচকও বলা যেতে পারে। কারণ আমরা নির্বাচন কমিশন সাংবিধানিক বডি এবং এটি নির্বাচন বিষয়ে সর্বোচ্চ বডি। তো ফলে নির্বাচন তো মূলত আসলে গণতান্ত্রিক সমাজের রীতিনীতির একটা অংশ, এবং গণতান্ত্রিক সমাজে মতের ভিন্নতা থাকবে। বহুবচনিক সমাজ হচ্ছে আইডিয়াল একটা সমাজ, আমরা সেটাই প্রত্যাশা করি, এবং তার রিফ্লেকশন যদি কমিশনেও ঘটে তাতে মানে দ্বিধান্বিত হবার বা চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এই দুটো ধারণাই আসলে ব্যক্ত করা যায়, দুটি চিত্র। কিন্তু যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি কি মনে হয় যে আসলে নিরপেক্ষভাবে দেখারও প্রয়োজন আছে? আপনি শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্যই কি এখানে দেখবেন? না, আমি সেটা বলবো না। আসলে যে অভিযোগগুলো আসছে সেগুলো নতুন নয়, আমাদের নির্বাচন সংস্কৃতিরই অংশ। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা অন্যায় কিছু নয়, কিংবা আপনার বেআইনি কিছু নয়। এটা রীতিসিদ্ধ একটি বিষয়। এটি ফুটবল খেলাতেও আমরা দেখি যে এক পক্ষ যদি না আসে তখন যেই পক্ষ থাকেন তাকে উইনার ঘোষণা করা হয়, বিশেষ কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে। এখানেও বিষয়টা সেরকম। আপনার নির্বাচনে মনোনয়নপত্র প্রদান, তারপরে বাছাই, প্রত্যাহার, এই যে বিভিন্ন পর্বগুলো আছে তার মধ্য দিয়ে কিন্তু সাঙ্গীকরণ ঘটে। সুতরাং তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এখানে রাউজানকে প্রধান নির্বাচন কমিশনার যেই আখ্যাটি দিলেন তার বিপরীতে মাহবুব তালুকদার সাহেব বিষয়টাকে ভিন্নভাবে দেখবার চেষ্টা করছেন। এখানে গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রত্যাশিত, কিন্তু একেবারেই নেতিবাচক আউটরাইট রিজেকশন সেটা কাঙ্ক্ষিত বা কাম্য নয়। ন্যূনতম একটা বেসিস অবশ্যই থাকতে হবে, মতৈক্য থাকতে হবে সেখানটায়, তা না হলে তো অপারেট করা মুশকিল। এবং যখন আমরা দেখছি যে মতভিন্নতাটা এইরকম পর্যায়ে চলে আসে এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার জন্যও তো তখন তাদের ব্যক্তিদের একটা দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বটা অবশ্যই সমন্বিতভাবেই একটা সময় পর্যন্ত আমরা দেখেছি, আমরাও বলেছি যে মাহবুব তালুকদার যদি ভিন্নভাবেই দেখেন তাহলে তিনি এই পদে থাকছেন কেন। কিন্তু এখন তো আসলে পুরো কমিশনই এই প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ তো এই ধরনের আলোচনার পরে কমিশনের উপর থেকেই আস্থা হারিয়ে ফেলবে। এখন ধরুন কোইন্সিডেন্টলি তো আমরা প্রতি বছর ঘটা করে নির্বাচন দিবস পালন করি। এখন নির্বাচন কমিশনের উদ্যোগে এই দিবসটি আমরা বেছে নিয়েছি, এবং সেই বিষয় বা প্রেক্ষিতটি বিবেচনা করলে নির্বাচন যথেষ্ট জাতীয় গুরুত্ব সবার কাছে বহন করে, এবং সেই কারণে নির্বাচন কমিশনের কি করা উচিত কি করা উচিত নয় সে ব্যাপারে পরিষ্কার একটা প্রত্যাশা কিন্তু দেশবাসীর আছে। এবং সেই মানদণ্ডে বিচার করলে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমরা তুলতে পারি। প্রশ্ন তো আছেই, কিন্তু একই সঙ্গে আপনি যেটি বলছেন যে কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় সেক্ষেত্রে আসলে আইন অনুযায়ী কোনো কিছু করার নেই, কিন্তু এইরকম পরিস্থিতি কেন তৈরি হয় সেইটি নির্বাচন কমিশন দেখছে কিনা। কারণ সত্যিকার অর্থেই সেখানে অন্যভাবে যারা নির্বাচন করতে আগ্রহী, কারণ সারা দেশে আমরা দেখি যে নির্বাচনে করবার জন্য আগ্রহী মানুষেরই অনেক বেশি, সেটা কেন ব্যতিক্রম হচ্ছে রাউজানে? এখন সেটি আপনার খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ এবং এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনে আছে, ফর্মালি ইনফর্মালি। তার যে চোখ কান সেগুলো তারা ব্যবহার করতে পারেন প্রতিষ্ঠান হিসেবে, তার পাশাপাশি মাঠ প্রশাসনের সহায়তা নিতে পারেন, বিভিন্ন সরকারি যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের রিপোর্ট পর্যালোচনা করতে পারেন। মানে হাজার একটা কিন্তু পথ খোলা রয়েছে নির্বাচন কমিশনের সামনে। এখন নির্বাচন কমিশনের যে ইন্টেন্ট তার উপর নির্ভর করবে, স্ট্রং রিজলভ কতটুকু তার উপর নির্ভর করবে তারা কি করবেন। এবং এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সেই রকম কিছু দেখতে কিন্তু পাইনি। নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনার ব্যক্তিগত দিক থেকেও একটু জানতে চাই যে কিছুক্ষণ আগে আমাদের কাছে সংবাদ এসেছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন আছে এবং সেটি নিয়ে তদন্ত আর সিদ্ধান্ত হয়েছে। একটু জানতে চাই আপনার বক্তব্য কি এই ক্ষেত্রে। এই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে আমি আপনার চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে যখন এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি, এখন একদম প্রায় ফ্যাগ এন্ডে চলে এসেছি, সেই সময় থেকেই আমরা লক্ষ্য করেছি নানান রকমের সমস্যা সংকটে এই বিশ্ববিদ্যালয়টি
আবর্তিত। এবং আমাদের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর মহোদয় তিনি দুর্নীতির অভিযোগে জেলেও গেছেন এবং সেই দুদকের মামলা কিন্তু এখনো চলছে এবং এই লিগেসিগুলো আমাদের বহন করতে হচ্ছে। এখন উন্নয়ন প্রকল্প যে দুটি বা তিনটি আমাদের এখানে বিদ্যমান সেটি দীর্ঘদিন ধরে লিম্পিং, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরেই দেখেছি যে এখানে স্ট্রাকচারাল ত্রুটি আছে। অর্থাৎ আমি তো প্লিন্থ লেভেলে এসে এই প্রকল্প দুটো পেয়েছি, মাটির নিচের কাজটা আগেই হয়ে গেছে, এখন মাটির নিচে গুরুতর সমস্যা আছে। সেই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়ে আমরা তুলে ধরেছি এবং আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যাতে বিষয়টা খতিয়ে দেখা হোক। এখন এখানে আপনার যে বিষয়টি আমার কাছে পত্রিকান্তে আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি টিম একদিনের জন্য তারা আমাদের প্রকল্প এলাকায় গিয়েছিলেন। আমাদের সঙ্গে অবশ্য কোনো আলাপ হয়নি, আমার সঙ্গে কিংবা আমাদের প্রকল্প পরিচালকের সঙ্গে। তারা আমাদের কাছে কিছু কাগজপত্র দেখতে চেয়েছিলেন, আমরা দিয়েছি যতটুকু আমাদের কাছে আছে। তার উপর ভিত্তি করে তারা বোধহয় একটা প্রতিবেদন প্রদান করেছে। মূল বিষয়টা হচ্ছে এর গোড়াটা দেখতে হবে। আমি ওপরে ফাসাদ দেখে কোনো সিদ্ধান্ত আসলে নিতে পারবো না, বলতেও পারবো না। দীর্ঘসূত্রিতার যে বিষয়টা সেটি ডেফিনেটলি আমাদের হাত পা বাঁধা, কারণ গোড়া থেকেই এটা সমস্যা সংকুল এবং যে স্ট্রাকচারে যদি সিরিয়াস গোলমাল থাকে আমি উপরে যত কিছুই যা কিছু করি না কেন তাতে খুব একটা সুবিধা হবে না, এক। আর দ্বিতীয়ত আমরা এর বদলে কি করতে পারতাম, যেহেতু নামের সেন্সিটিভিটি আছে, একটি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের নামে ছাত্রী হল, আরেকটি তার পরলোকগত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে একটি ইনস্টিটিউট। যেহেতু সেন্সিটিভিটি আছে দুটি প্রকল্পের, সেই কারণে আমরা কিন্তু ফেলে রাখতে চাইনি। বিষয়গুলো নজরে এনে তারপর আমাদের পিডি নিয়োগ করে আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি এবং যেই টাকা হাতে অবশিষ্ট ছিল 18.5 কোটি টাকা, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। এখানে আর্থিক কোনো অনিয়ম বা সেরকমের কোনো ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়নি। আর এখানে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি সবই কিন্তু আমার আগের যে ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর নুরুন নবী তার সময় সংগঠিত হয়েছে। সুতরাং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জাতীয় ভোটার দিবসে আজ নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 11,17,29,669 জন। এর মধ্যে 19 লাখেরও বেশি নতুন ভোটার। মোট ভোটারের মধ্যে পুরুষ 5,65,98,005 জন এবং নারী 5,51,22,223 জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে 441 জন। নির্বাচন কমিশন জানিয়েছে গত বছরের মার্চ মাসের 2 তারিখের পর থেকে এখনো পর্যন্ত নতুন ভোটার বেড়েছে 19,18,056 জন। এর মধ্যে নতুন পুরুষ ভোটার 11,25,755 জন এবং নারী ভোটার 7,92,220 জন। মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 16,500 জনকে। অসৎ উদ্দেশ্য ও মিথ্যা তথ্য দিয়ে যারা দ্বৈত ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে মামলা হয়েছে 556 জনের বিরুদ্ধে, আরও 200 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলছেন ইসির কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া দ্বৈত ভোটার হওয়া কঠিন। করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর সামনে আসে তার দুটি জাতীয় পরিচয়পত্র থাকা তথ্য। এতে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন। ইসি বলছে 2009 সাল থেকে এ পর্যন্ত 2 লাখের বেশি মানুষ একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার চেষ্টা করেছেন। এনআইডি বিভাগ বলছে দেশে এখন দ্বৈত ভোটার 1057 জন। এর মধ্যে মামলা হয়েছে 556 জনের বিরুদ্ধে, 200 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর বাইরে ভুল তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়েছেন আরও 557 জন। এখন অনেকটা আধুনিক হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, আইরিশ হয়েছে। তখন আমাদের ছিল না, প্রথম দিকে কিছু ছিল, টেকনিক্যাল সমস্যা ছিল, সে কারণে আমাদের কিছু লোক দ্বৈত ভোটারের রোধ করতে পারেনি। আর মানুষ আইন অনুযায়ী একাধিক জাতীয় পরিচয়পত্র নিলে 1 বছরের জেল বা 20,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে। তাদের কাছে তারা ইনোসেন্টলি করেছেন বা ইন্টেনশনালি করেছেন, এই দুটোর যে কোনোটা হতে পারে। ইন্টেনশনালি হলে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব, যাতে করে তারা আইনের মধ্যে চলে আসে। জাতীয় পরিচয়পত্র পেতে আঙ্গুলের ছাপ আইরিশ দেওয়া সহ পার পেতে হয় 7টি ধাপ। দেশের সব ভোটারের আঙ্গুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য রয়েছে নির্বাচন কমিশনের সার্ভারে। কেউ দ্বিতীয়বার এনআইডি নিতে চাইলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়ার কথা। তারপরও দ্বৈত ভোটার হওয়া বন্ধ করা যাচ্ছে না।
সমস্ত আঙ্গুলের ছাপ পরীক্ষা করে একজনকে ভোটার করা হয়, কাজেই দ্বৈত ভোটার হওয়ার স্বাভাবিক অবস্থায় কোনো সুযোগ নেই। কমিশনের যারা এর সাথে জড়িত তাদের কেউ কেউ যদি অসৎ হয় সেই ক্ষেত্রে হয়তো এইভাবে গোপনে করে নিয়ে দুইটা ঢুকিয়ে দেওয়া যায়। কেউ ধরা পড়ে যে অন্যায়ভাবে সহযোগিতা করেছে অথবা লাভবান হওয়ার জন্য করেছে, সেক্ষেত্রে অতি অবশ্যই চরম ব্যবস্থা নেওয়া উচিত। এনআইডি জালিয়াতিতে জড়িত থাকার দায়ে 2013 সাল থেকে এ পর্যন্ত 39 জনকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মাথা উঁচু করেই চলবে বিশ্বে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি সভায় যোগ দিয়ে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজস্ব সম্পদ দিয়েই দেশকে গড়ে তোলা হবে, তাই স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। দমন পীড়ন নির্যাতন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে দমিয়ে রাখা যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সমাবেশে কথা বলেন তারা। দাবি আদায়ে আগামীতে যে কোনো আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোটে অনিয়মের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। সকাল থেকেই এতে যোগ দেন আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্যাতন হামলা করে দাবি আদায় থেকে তাদের সরানো যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় করা হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। এই বৃদ্ধ বয়সে আমি প্রস্তুত আছি শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনার জন্য। আপনারা আছেন কিনা? হাত তোলেন, দুই হাত তোলেন। অন্য নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে দেশ নেত্রী হয়েছেন, তাকে বের করে আনবো। মুক্তি চাই না, এই পুতুল সরকারের কাছে কোনো নাই। আমরা লড়াই করছি ভারতের রয়েশ বিরুদ্ধে, মোদির সঙ্গে, মোশাররফ ইসরায়েলের সঙ্গে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জনতাকে আহ্বান জানাচ্ছি, আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আর বেশি দিন নয়। যে ভয়টা পাচ্ছে সেই ভয়ে আজকে সরকার পালাবে, সেই ভয়ের বিপক্ষে আমরা যেন কখনো পিছু না নামি। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইশরাক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে রাজশাহীতে দুদিনের অঘোষিত পরিবহন ধর্মঘট শেষে যান চলাচল শুরু হয়েছে। বিকেল 5টা থেকে শুরু হয় সব রুটের বাস চলাচল। এতে দুর্ভোগে থাকা যাত্রীরা গন্তব্যে ফিরতে পারছেন। এর আগে সোমবার সকাল 11টা থেকে বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং বিএনপির সমাবেশে সহিংসতার আশঙ্কায় যান চলাচল বন্ধ করে দেন পরিবহন নেতারা। এতে বিপাকে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 5 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,423 জনের। 216টি ল্যাবে 24 ঘন্টায় 15,325 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 515 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.36%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,47,316 জন। সুস্থ হয়েছেন আরও 894 জন। এ নিয়ে সুস্থ 4,98,691 জন। অক্সফোর্ড বা ফাইজারের করোনা টিকার শুধু একটি ডোজই হাসপাতালে ভর্তির ঝুঁকি 80% কমিয়ে দিতে পারে, এমনটাই উঠে এসেছে ইংল্যান্ডের পাবলিক হেলথের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির 3 সপ্তাহের মাথায় এর কার্যকারিতা লক্ষ্য করা যায়। 80 বছরের বেশি বয়সী যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি 80% কমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরুর পর
যুক্তরাজ্যের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি বয়স্ক রোগীর সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন সর্বোচ্চ সুরক্ষার জন্য 2টি ডোজ আবশ্যক। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ের বিষয়ে সতর্ক করল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ সিডিসি। অতি সংক্রামক নতুন ধরনের করোনার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে বিশ্বে একদিনে আরও 6,600 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 25,51,000। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিস্তার বাড়ছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ কিছুটা কমলেও মার্চের শেষ নাগাদ চতুর্থ দফায় সংক্রমণের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এদিকে একদিনে দেশটিতে 53,000 নতুন রোগী পাওয়া গেছে, মারা গেছে 1,400 জনের বেশি। সোমবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে 818 জন। সংক্রমণ বাড়ায় বেশ কয়েকটি প্রদেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিস্তার কমায় পেরুতে 1 মাসের লকডাউনের পর ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। 1 বছর পর চিলিতে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। টানা 6 সপ্তাহের লকডাউন শেষে সুইজারল্যান্ডে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। অস্ট্রিয়ায় নাগরিকদের বিনামূল্যে করোনা পরীক্ষার কিট বিতরণ শুরু হয়েছে। কোভ্যাক্স প্রকল্পের আওতায় ঘানা ও আইভরি কোস্টে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। ইরাকে পৌঁছেছে চীনের সিনোফার্মের 50,000 ডোজ টিকা। জুনের মধ্যে মোট জনসংখ্যার 40%কে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে চীনা সরকার। এদিকে সামনে ভ্যাকসিন সংকট দেখা দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছে নেপাল সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে প্রত্যয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই অনুযায়ী দেশ গঠন করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ইতিহাস বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ নষ্ট করেছে। বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতির সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে শাপলাকুড়ি শিশু শিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলাদলি করে দেশকে বিভক্ত করা হয়েছে, কিন্তু সুন্দর বাংলাদেশ গড়া যায়নি। এই ব্যর্থতার দায় সবার বলেও মন্তব্য করেন তিনি। আমরা নিজেদের মধ্যে দলাদলি করেছি, কোন্দল করেছি, বিভক্ত হয়েছে। আসুন আমরা সবাই মিলে উদ্যোগ নেই, চেষ্টা করি যে আমরা আমাদের শিশুদের জন্যে আমরা একটা সত্যিকার অর্থে একটা শান্তিময়, নিরাপদ একটা পৃথিবী গড়ে তুলি। এদিকে বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি দুর্নীতি মামলায় দণ্ডিত একজনকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। জনগণ মনে করে দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মহান মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন। দলে অনেক সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পার থেকে অনুষ্ঠান উদ্বোধন দেশের মানুষ ভালোভাবে নেয়নি। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনে মানুষ আর সাড়া দেয় না, বরং আতঙ্কিত হয়ে পড়ে। নির্বাচনে বিএনপি ভোট পায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ব্যর্থতার দায় নির্বাচন কমিশন ও সরকারের উপর চাপাতে চায় তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে থাকছে খেলার খবর, জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। কোয়ারেন্টাইন পর্বে ভাঙেনি মনোবল, এখন জিম এবং স্কিল ট্রেনিং এর অপেক্ষা। মূল চ্যালেঞ্জের আগে সাহসী টাইগাররা। আফগানিস্তান না এলে মার্চের ফিফা উইন্ডো কাজে লাগাবে বাফুফে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের তাগিদ সেমিদের। নিউজিল্যান্ডে কঠিন সময় পার করে পরিচিত পরিবেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। কাল তৃতীয় করোনা টেস্টের ফল পেলে ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু করবেন ক্রিকেটাররা। দলের সফরসঙ্গী বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, কোয়ারেন্টিনের মাঝামাঝি সময়েও খেলোয়াড়েরা দেখিয়েছেন মানসিক দৃঢ়তা।
14 দিনের কোয়ারেন্টিনে প্রথম 7 দিনের কড়াকড়ি শেষের পথে। এই সময়ে দিতে হবে 4 বার করোনা টেস্ট। প্রথম 2 টেস্টে আসেনি কোনো দুঃসংবাদ। বুধবার তৃতীয় টেস্টের ফলাফল পাওয়ার পর ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে নামার অনুমতি মিলবে। 3 তারিখ থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হবে গ্রুপ আকারে জিম করার জন্য, ফিটনেস ট্রেনিংয়ের জন্য, এবং এরপর দিন অর্থাৎ 4 তারিখ থেকে অল্প সময়ের জন্য অর্থাৎ 2 ঘন্টা করে গ্রুপে ভাগ করে দলকে অনুমতি দেওয়া হবে স্কিল ট্রেনিংয়ের জন্য। শুরুর দিনগুলো ছিল চ্যালেঞ্জিং। কোয়ারেন্টিনের মাঝামাঝি সময়ে এসেও মনোবলে চির ধরেনি। ব্যাট বল ধরার আগে প্রথম পরীক্ষায় টিম বাংলাদেশ পেয়েছে পাস মার্ক। এবার আসল লড়াইয়ে জয়ের চ্যালেঞ্জ তামিম মাহমুদুল্লাহদের। এখানে চ্যালেঞ্জ অবশ্যই আছে, দলগত চ্যালেঞ্জের বাইরে এখানে ব্যক্তিগত চ্যালেঞ্জও আছে। খেলোয়াড়রা নিজেরা তাদের ব্যক্তিগতভাবে এই প্রতিকূলতাকে জয় করার জন্য নিজেরা চেষ্টা করে যাচ্ছে। যেহেতু খেলোয়াড়রা তাদের স্কিল এবং ফিজিক্যাল ফিটনেস করার সুযোগ পাবে সামনের দিনগুলি থেকে, এবং অর্থাৎ তারা তাদের পরিচিত পরিবেশের মধ্যে আস্তে আস্তে ফিরে আসছে। সো এটা অবশ্যই হেল্প করবে তাদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 1 সপ্তাহের বেশি সময় পাবে বাংলাদেশ। 10 মার্চ কুইন্সটাউনে শুরু হবে মূল প্রস্তুতি। সিরিজ শুরু 20 মার্চ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান জাতীয় দলের অনেকেরই নেই নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা। সেটি ওয়ানডে এবং টি20 সিরিজে ভালো করার পথে বড় একটি চ্যালেঞ্জ। দলের বাইরে থাকা নুরুল হাসান সোহান নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থেকে বলছেন, নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর উপরে নির্ভর করবে সফলতা। 2019 নিউজিল্যান্ড সফরে 3 ওয়ানডেতে তামিমের সংগ্রহ ছিল মাত্র 10 রান। আরেক ওপেনার লিটনের অবস্থা আরও করুণ, 3 ম্যাচে 3 রান। মিডল অর্ডারেও ব্যর্থ ছিলেন মাহমুদুল্লাহ মুশফিকরা। তাসমান পারে টাইগারদের জন্য আবারও সেই স্টিমিং কন্ডিশনের চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থেকে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলছেন, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কুইন্সটাউনের প্রস্তুতি ক্যাম্প কাজে আসবে। কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, আমাদের মনে হয় যে যত শীঘ্রই এটার সাথে কোপ আপ করা যাবে তত আমাদের জন্যই ভালো। আর ইনশাল্লাহ যেহেতু আমরা মেন্টালি এভাবে সেট আপ নিয়েই গিয়েছি, তো আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট হলেও এখান থেকে যখন এক এক করে সবাই প্র্যাকটিসে আসবে, আস্তে আস্তে এই জিনিসটা কাটা ওঠা সম্ভব হবে। 2017 সালে নিউজিল্যান্ড সফরে ছিলেন সোহান। 3 টি20তে ভালো কিছু করতে না পারলেও পেস আর বাউন্সি কন্ডিশন সম্পর্কে জানা আছে। ডাউন আন্ডার কন্ডিশনে সতীর্থদের দিয়েছেন নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর তাগিদ। ব্যাটসম্যানদের জন্য স্পেশালি নতুন বলটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, বাট নতুন বলটা আমরা কোনোভাবে যদি স্ট্রংলি এটা যদি আমরা কোপ আপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে পুরাতন বলে ব্যাটিং করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে উইকেটগুলো নিউজিল্যান্ডের খুব ট্রু উইকেট থাকে এবং বল একটুখানি পুরাতন হওয়ার পর ব্যাটিং করে মজা পাওয়া যায় অনেক। নিজে অনেকদিন জাতীয় দলের বাইরে থাকলেও সতীর্থদের প্রতি শুভকামনা জানিয়েছেন সোহান। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তান না এলে মার্চের ফিফা উইন্ডো নিয়ে বিকল্প ভাববে বাফুফে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের তাগিদ জেমি ডের। পাশাপাশি লিগে নজর কাড়া তরুণদের স্কোয়াডে রাখার ইঙ্গিতও দিয়েছেন জাতীয় দলের হেড কোচ। আফগানিস্তান আসতে রাজি নয়, খেলতে চায় সেন্ট্রাল ভেন্যুতে। সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে জাতীয় দল নিয়ে পরিকল্পনা। তাই তো হেড কোচ জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসদের নিয়ে বাফুফে সভাপতির বৈঠক। আলোচনার মূল বিষয় মার্চে ফিফা উইন্ডোতে কি করবে জাতীয় দল। বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচই যদি না হয়, তাহলে বিকল্প হিসেবে উইন্ডো কাজে লাগাতে হবে, কারণ ওই সময়টায় অন্যান্য দলগুলো ফ্রি থাকবে। তাদের আমন্ত্রণ জানিয়ে প্রীতি ম্যাচ খেললে দলের উপকার হবে। মাঠে বসে লিগের খেলা দেখছেন জেমি ডে, ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলে দেখা যেতে পারে নতুন মুখ। লিগে বেশ কিছু ভালো মানের খেলোয়াড় চোখে পড়েছে। বেশ কিছু তরুণ ফুটবলার এবার জাতীয় দলে দেখা যেতে পারে। আরও দেখছি, ক্যাম্প শুরু হলে তাদের নিয়ে কাজ করতে চাই। পাতানো ম্যাচ প্রসঙ্গেও কথা বলেছেন জেমি। টাকার জন্য নয়, বরং ফুটবলকে ভালোবেসেই মাঠে নামা উচিত মনে করছেন তিনি। দিন শেষে ফুটবল খেলাটা সম্মানের। টাকার কাছে খেলোয়াড়রা বিক্রি হলে সেটা দুঃখজনক। একজন প্রফেশনাল ফুটবলারের কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়। ভারত ও ওমানের বিপক্ষে লড়াইয়ের আগে আপাতত দল ঘোষণায় গুরুত্ব দিচ্ছেন জেমি ডে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
4 ম্যাচ পর জয় ফিরেছিল শেখ জামাল, সেই রেশ না কাটতেই আবারও ড্রতে আটকে গেছে ধানমন্ডির জায়ান্ট। এবার তাদের 1-1 গোলে রুখে চমক দিয়েছে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে এগিয়ে যায় শেখ জামাল, কর্নার থেকে সরাসরি গোলে নজর কাড়েন ওতাবেক। 2 মিনিট পর রহমতগঞ্জকে সমতায় ফেরান ক্রিস্ট রেমি। ইনজুরি টাইমে সুলেমান সিল্লার লাল কার্ড অস্বস্তি বাড়িয়েছে শেখ জামালের। কুমিল্লায় দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে 2-0 গোলে হারিয়েছে মোহামেডান। গোল করেছেন 2 বিদেশি দিয়াবাতে এবং কুলি দিয়াতি। সাইফের সমান 19 পয়েন্ট হলেও গোল পার্থক্যে টেবিলের 4-এ উঠে এসেছে মোহামেডান। গোলকিপার জিয়ার কিছুই করার ছিল না, তার মাথার উপর দিয়ে। আর এই ছিল রাত 9টার বাংলাদেশের খেলার খবরের অংশে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। জলাশয় ও খোলা জায়গা বেশি থাকায় ঢাকার নতুন 36 ওয়ার্ডে মশা জন্ম নিচ্ছে, যে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকাবাসী। মশার কামড়ে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিয়মিত ওষুধ না ছিটানোর অভিযোগ এলাকাবাসীর। জলাশয় দ্রুত পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণ আনার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর দক্ষিণখান, এখানকার জলাশয় ও ড্রেনে যেন মশার চাষ হচ্ছে। কবে পরিষ্কার করা হয়েছিল মনে নেই এলাকাবাসীর, তাই মাঝে মধ্যে মশার ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসে না। ধোঁয়া বন্ধ হয়ে গেলে পরে আবার দোকান থেকে সব বাড়িয়া মশা আবার কামড় শুরু করে দেয়, সব দোকানে ঢুকে। 2 সিটির নতুন 36টি ওয়ার্ডের একই অবস্থা। এলাকাবাসী বলছে অক্টোবর থেকে মশার উপদ্রব শুরু হয়েছে, এখন তা সহ্যের বাইরে চলে গেছে। ভাই আমাদের এলাকায় এত মশার উপদ্রব বাড়ছে যে দিনের বেলায় মশাই আমাদেরকে বাঘের মতো ধরে, তখন 2 হাতে কাইসা আমরা কমাইতে পারি না। অবস্থা তো খুব ভয়াবহ খারাপ, কোথাও বসা যায় না, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, এত অধিক মশা যে নামাজ পড়তেও সমস্যা হয় অনেক সময়। কিউলেক্স মশার কামড়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। মশার উপদ্রবের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছে বাসিন্দারা। না কোনো সময় দেয় না, ওই সাইডে যায় না, যেখানে দাঁড়ায় ওখানে মশায় পুরা আক্রমণ করে। আর এই মশার কামড়ে শরীর জ্বলে, অনেক জ্বলে, চুলকায়। তবে কাউন্সিলরদের দাবি নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু এতে মশা মরছে না। পানির ফ্লু নাই, বৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে যত্রতত্র জমাট পানির মধ্যে কিউলেক্স মশাটার সৃষ্টি হয়, সেক্ষেত্রে মশা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে চালানটা এসছে সেই চালানটা হয়তো বা এনাফ কার্যকর হচ্ছে না। সিটি কর্পোরেশন বলছে দ্রুত জলাশয় পরিষ্কার ও কার্যকরী ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা হবে। 10টা অঞ্চলের যত জনবল আছে সবাইকে আমরা একটা অঞ্চলে নিয়ে আসব এবং তখন দেখা যাবে ইন্টেন্সিভ ওয়েতে আমরা অঞ্চল ওয়াইজ আমরা কাজটা করতে চাচ্ছি। মশার উপদ্রব থেকে বাঁচতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 3 মাস অনাবৃষ্টির কবলে দেশ, এই কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন মার্চে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। মাসের শেষের দিকে হতে পারে তাপপ্রবাহ। সব মিলিয়ে মার্চে গরমের কারণে অস্বস্তি বাড়ার পাশাপাশি বর্ষা মৌসুম দেরিতে শুরু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মধ্য ফাল্গুনেই মিলিয়ে গেছে শীতের আমেজ। দিনভর অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা। সূর্যের তীব্রতায় হাঁসফাঁস খেটে খাওয়া মানুষদের। আবহাওয়াবিদেরা বলছেন তাপদাহ আরও বাড়তে পারে মার্চে। পশ্চিমা ও পূবালী বায়ুর প্রভাব না থাকায় প্রায় 3 মাস ধরে চলছে অনাবৃষ্টি। এ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্বস্তি আরও বাড়বে মাসের শেষের দিকে। তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শেষ সপ্তাহে পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসের দিকে যদি একটু তাকাই, সেটি হচ্ছে যে মার্চ 2021 মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে দেশের দিনের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিঘ্নিত হবে কৃষিকাজ। মার্চে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে এ মাসে নদ নদীতে স্বাভাবিক প্রবাহ থাকবে। এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র অথবা শিলাবৃষ্টি সহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র 2 থেকে 3 দিন
বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। সাধারণত মার্চ থেকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, তবে এবার বর্ষা মৌসুম কিছুটা দেরিতে শুরু হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তাই তাপপ্রবাহে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ। 1971 সালে আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরদিন 3 মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 23 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ধানমন্ডির বাসভবনে। 1970 সালের 6 জুন পতাকা তৈরির পরিকল্পনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় প্রথম নকশা করেন শিব নারায়ণ দাস। বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। বাঙালির আত্মা, স্বাধীনতা এই পতাকার মধ্যে নেই। অনেক মূল্যের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাসায় একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু। সিংগাইর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দুটি সিএনজি অটোরিকশা থেকে জেলা পরিবহন শ্রমিক লীগ নেতা আঙ্গুর এবং তার ভাই দুলালের নেতৃত্বে 8 থেকে 10 জন মিরুর উপর হামলা করে বলে অভিযোগ পরিবারের। এ সময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে মারা যান তিনি। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। ভাঙচুর হয়েছে অন্তত 10টি মোটরসাইকেল। বেলা 11টায় উপজেলার ভাদাইল এলাকায় এই ঘটনা ঘটে। ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক ও ঝুট ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগ, ডিইপিজেড এর পুরনো জোনে একটি কারখানা থেকে তার লোকজন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুট বের করতে গেলে বাধা দেন থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের লোকজন। এক পর্যায়ে কবিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক হয়ে তাদের প্রতিহত করে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কবির হোসেনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর করা মোটরসাইকেলগুলো জব্দ করে। বিশিষ্ট নাট্যাভিনেত্রী এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। সকালে জাতীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান সবাই। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন নাট্য সংগঠন সহ নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠান। এ সময় শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট ব্যক্তিরা বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে লিলি চৌধুরী অসামান্য ভূমিকা রেখেছিলেন। তার সাহসী ভূমিকার কারণেই সাংস্কৃতিক অঙ্গনে বেড়েছে নারীর উপস্থিতি। মঞ্চ নাটকে তার অবদানের কথাও স্মরণ করেন তারা। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে ছেলে মিশুক মুনীরের কবরের কাছে তাকে দাফন করা হয়। কক্সবাজারে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে 3 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 3 পুলিশ সদস্যের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারীকে মাদক কারবারি অভিহিত করে তার বাসায় ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নেন সাদা পোশাকে থাকা পুলিশের উপপরিদর্শক নূর হুদা সিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলা করেন ওই নারী। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অং সান সুচিকে মুক্তি দিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মঙ্গলবার জান্তা সরকারের সঙ্গে ভিডিও কলে এই আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে অভিযানের পরও সেনা বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে মিয়ানমারে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গত রোববার পুলিশের গুলিতে মারা যায় 18 বিক্ষোভকারী, গ্রেপ্তার হন প্রায় 500 মানুষ। এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানায় বিশ্ব সম্প্রদায়। মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জান্তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান।
এতে মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবিলম্বে অং সান সুচির মুক্তির আহ্বান জানানো হয়। পাশাপাশি সংকট নিরসনে অভ্যন্তরীণ সমাধানের পথ খুঁজতে মিয়ানমারকে আহ্বান জানায় আসিয়ান মন্ত্রীরা। ইন্দোনেশিয়া অগ্রাধিকার দেবে মিয়ানমারের সাধারণ মানুষের নিরাপত্তা, তাই বল প্রয়োগ থেকে বিরত থাকতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানের পথ খুঁজতে আসিয়ান বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবারও বিক্ষোভে উত্তাল মিয়ানমার। ইয়াঙ্গুনের রাস্তায় হেলমেট গ্লাভস পরে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, এতে কয়েকজন আহত হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে সেনাবিরোধী বিক্ষোভে জল কামান ব্যবহার করেছে পুলিশ। সবকিছুই উপেক্ষা করে বিক্ষোভ চলছে মিয়ানমারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের আইটি সিস্টেম হ্যাক করে করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা করেছে চীন সরকার সমর্থিত হ্যাকাররা। সিঙ্গাপুর ও জাপানের টোকিও ভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা সাইফার্মা এ তথ্য জানিয়েছে। তারা জানায় প্রতিষ্ঠান দুটির আইটি অবকাঠামো এবং সাপ্লাই চেইন সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করতে সক্ষম হয়েছে চীনা হ্যাকাররা। তারা বেশ কিছু দিন থেকেই সেরাম ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে আসছিল বলে দাবি সাইফার্মার। বিশ্বে করোনা ভ্যাকসিনের 60%ই ভারতে তৈরি। চীন ও ভারত দুই দেশই বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনের বিক্রি এবং উপহার হিসেবে সরবরাহ করছে। তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণে বিভিন্ন দেশে মানুষ ঘরবন্দি, তাই জার্মানিতে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী ডিজিটাল আর্ট প্রদর্শনীর। এর মাধ্যমে মানুষ ঘরে বসে স্মার্টফোন ব্যবহার করে দেখতে পারবে এই প্রদর্শনী। সারা পৃথিবীতে করোনার মধ্যে মানুষ যখন ঘরে বসে বন্দি জীবন কাটাচ্ছিল, তখন ডিজিটাল মাধ্যমগুলোর নানা বৈচিত্র্যতা দেখা যায়। জার্মানিতে তেমনই ডিজিটাল মাধ্যমে বাস্তবধর্মী শিল্প প্রদর্শনী করেছেন জার্মানির গুটি কয়েক শিল্পী। এর আগেও ডিজিটাল আর্টের অনেক প্রচার প্রসার দেখা গেছে। বিশ্বে এর মধ্যে অন্যতম হলো অ্যাগমেন্টেড আর্ট। এর আগে অ্যাগমেন্টেড রিয়ালিটি শুধু বিনোদন বা গেমসে প্রদর্শিত হতো, কিন্তু এখন এর দেখা মিলেছে শিল্পেও। আমি ডিজিটাল মাধ্যমেই কাজ করি। মানুষ এটি ঘরে বা বাইরে যে কোনো জায়গা থেকেই দেখতে পারে। আমি মনে করি লকডাউনে এটি অনেক কার্যকর ভূমিকা রাখছে। জার্মানির শিল্পীরা চেয়েছিলেন মিউজিয়ামে না গিয়েই যেন মানুষ এইসব শিল্প উপভোগ করতে পারে। সেই জন্য তারা তৈরি করেছেন এই ডিজিটাল অ্যাগমেন্টেড আর্ট। বার্লিনের আর্ট শিল্পী মিলে প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। করোনায় মানুষ জাদুঘরে যেতে পারছে না, এ সময়ে স্মার্টফোনের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি দেখার সুযোগ পাচ্ছে মানুষ। ইনস্টাগ্রামে অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার সম্পর্কে মানুষ আগে থেকেই জানতো। এখন আমরা তা প্রদর্শনী দেখানোর জন্য ব্যবহার করেছি। এ ধরনের শিল্পচর্চা মানুষকে বোঝানোর জন্য অবশ্যই একটা বৈশ্বিক মহামারী কাম্য না, কিন্তু বাস্তবতা এটাই যে এই মহামারীর কারণেই বেশিরভাগ মানুষ এখন অগমেন্টেড রিয়েলিটির আর্টের বিষয়ে জানছে এবং তারা বিষয়টা পছন্দও করছে। শিল্প প্রদর্শনীটি জানুয়ারির শেষে ফ্যাশন সপ্তাহে শেষ হয়, তবে প্রদর্শনী অনলাইনে থেকে যায়। যে কেউ স্মার্টফোনের ব্রাউজার ব্যবহার করে দেখতে পারবেন এই প্রদর্শনীটি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।